হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে, তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ দুটো খুব জ্বলছে। মোর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। তা নিয়ে হেমলতার সে কি রাগ! মোর্শেদ অবশ্য চুপ ছিলেন, তিনি তো রাগ আগেই মিটিয়ে ফেলেছেন, তাই আর তর্ক করল না। পদ্ম, খুব জ্বলতিছে রে মা। এভাবে চলবে না পদ্ম। শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এতটাও দুর্বল নোস। যারে তারে পাত্তা দিস না, হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িকের জন্য মনকে হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পরও হবে না। কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সাথে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি, তবু কেন আব্বা আব্বা করিস? তুই তাকে পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা। তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতে পারিস। আম্মা, আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। মার খাবি পদ্ম। কি নাম আমার আব্বার? তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মাকে খুব বিরক্ত লাগছে এখন। খুব কঠিন করে বলতে ইচ্ছা হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবা না, কখনোই না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনোই করতে পারবে না, কখনোই না। মায়েরা তাদের জীবনের গল্প সন্তানদেরও বলতে পারে না পদ্ম।
আমি আর কখনো জানতে চাইবো না আম্মা। শুটিংয়ের দলের একজনও বাড়িতে নেই, সবাই স্কুল মাঠে গেছে। কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে পদ্মজা তৃষ্ণার্ত হয়ে উঠেছে। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার কাছ থেকে অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো। আমার মন মানসী বৈশায় আছে প্রেমের বৈঠা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা। ও হো 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 হো। পদ্মজা এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করল। কেউ ছিল? হুম। কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এটাই তো লিখন শাহ, নায়ক। পূর্ণা সারাক্ষণ শুটিংয়ের দলের আশপাশে ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছে আর যেন না যায়। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না, কিন্তু সে তো শুটিং দেখবে, তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে। দেখি কি দেখিস তুই সারাদিন? আমি একটু দেখি। যা, সি সি। রাতে ঝড় এসেছিল। ঘরের পিছনে তৈরিকৃত পথ বন্ধ হয়ে গেছে গাছের ডালপালা ভেঙে। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ি ফিরছিল সামনের রাস্তা দিয়ে। উঠানে শুটিংয়ের দলের সবাই ছিল। এই পূর্ণা, পাশের মেয়েটাকে প্রথমবার দেখছি। আমার বড় আপা। আপন? হ, আপন। 10 দিন হলো এখানে আসছি, কখনো পূর্ণা প্রেমা ছাড়া তো অন্য কোনো মেয়েকে চোখে পড়ল না, কণ্ঠও শোনা যায়নি। ভারী অবাক কাণ্ড।
চেহারার তো মিল নেই। আচ্ছা যাও। দো বোন লাহারি ঘরে চলে আসলো। পদ্ম যা হাঁপ ছেড়ে বাঁচল। ভিতরটা কাঁপছিল। অনেক মানুষের পা দেখেছে। বিকালে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে। হাজেরা এ বাড়ি ও বাড়ি এটা ওটা চেয়ে নেয়, এরপর 2 বাচ্চা নিয়ে খায়। লাউ গাছে কয়টা লাউ দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওকে বল 2টা লাউ হাজরাকে দিয়ে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? আম্মা আমাকে বলে গেছে। তুই ওর অভিভাবক, একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগ লুটে নিয়েছে। আম্মা আমার দোষ, পূর্ণারে কিছু বলো না। হাজেরাকেও নিয়ে যা, ঘুমটা টেনে যাবি। বেগুন বেশি হলে কয়েকটা দিয়ে দিস। পদ্মাজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যর মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কৃপণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে।